বাংলাদেশের একমাত্র বিনোদন পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কিছু কর্মযজ্ঞ দেখলে হাসি পায়, আবার একটু পর ভাবি কত নির্বোধ, কত বোকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তা পেয়ে বিএনপির লোকেরা পারলে উৎসব করে, আয়োজন করে উৎসব করে, কিন্তু এটা যে আদৌ শুভেচ্ছা বার্তা নাকি সতর্ক বার্তা আমি এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। দিল্লি না ঢাকা, এটা একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা জামাত ইসলাম বা অন্যান্য যে এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু বিএনপি এবং জামাত ইসলাম এই দুটি দলকে হুঁশিয়ার করছি, সাবধান করছি, সচেতন করছি, এগুলো সবকে আপনাদের দুপক্ষের ভালোর জন্য করছি। আপনার দুই পক্ষ 17 বছর আপনাদের কথায় যদি ধরি, কারণ আমরা আর বলতে চাই না, আপনাদের কথাই যদি ধরি যে আপনারা 17 বছর নির্যাতন, নিপীড়ন, অনেক কিছু সয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যাপ্ত পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক, আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটিকে 1 সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে। আসসালামু আলাইকুম। দিল্লি না ঢাকা, এটা একটা ন্যারেটিভ ছিল, কিন্তু এই ন্যারেটিভের যারা উদ্যোক্তা জামাত ইসলাম বা অন্যান্য যে এনসিপি আছে, তো দিন শেষে ভারতের সাথে ভালো সম্পর্ক জামাতও যেমন চায়, বিএনপিও তেমন চাইছে, আর আওয়ামী লীগ তো করছে। যেহেতু ভারত আমাদের একটা শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র, আপনি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করবেন, এই বংশং বকর চক্কর কথাবার্তা আমরা যারা বলি, এগুলো হচ্ছে দালালিমূলক ধান্দাবাজি কথা ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় যে পাবলিককে একটু উস্কাইয়া ধরেন একটা অ্যাডভান্টেজ নেওয়া। কারণ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে বাংলাদেশ 5 মিনিট টিকবে না, আমি জানি না, হয়তো 5 দিন টিকতে পারে, আর বেশি না, যদি এককভাবে লড়াই হয়, এটা বুঝতে হবে। এখন গেল 18 মাস আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপ ছিল। এই খারাপটায় রাজনৈতিকভাবে তাদের কোনো সমস্যা ছিল না, কারণ যারা ভারত জানা তারা সিঙ্গাপুর চলে যাবে, টাকা আছে, ধান্দার টাকা। কিন্তু যারা চিকিৎসা সহ বিভিন্ন ইস্যুতে ব্যবসা বাণিজ্য, লেনদেন, ট্যুরিস্ট, অথবা ধরেন যারা বিদেশে গমনে ইচ্ছুক, বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলা আমরা ভারতে গিয়া আপনার মানে সেখানে অ্যাম্বাসি ফেস করতে হয়। তো এরকম অনেক ইস্যুতে ভারতের উপর আমরা নির্ভরশীল ছিলাম, আর সীমান্ত নিরাপত্তা আরও বিভিন্ন বিষয় তো আছেই। তো এই ইস্যুগুলোর মধ্যে ভারত বাংলাদেশ সরকারের মানে ইউনূস সরকার বনাম মোদী সরকার তৎকালীন প্রেক্ষাপটে ভিসা বন্ধের একটা খেলা চালু করে দিয়েছে, অনেক মানুষ এখানে বিপদে পড়ে গেছিল। তো দিন শেষে জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পর একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। বন্ধুত্বের প্রথম ধাপটা, প্রথম পদক্ষেপটা তারেক রহমান নিজে নিয়েছেন, অর্থাৎ উদ্যোগটা তিনি নিজেই নিয়েছেন। তো কি উদ্যোগ নিলেন? বাংলাদেশ হাই কমিশন, যেটা আমাদের ভারতের রাজধানী দিল্লিতে অবস্থানরত, সেই হাই কমিশন থেকে দীর্ঘদিন যাবৎ ভারতের জনগণকে বাংলাদেশে ভিসা দিচ্ছিল না। তবে এই খেলাটা কিন্তু ভারত শুরু করছে। ভারত যখন বাংলাদেশের ভিসা বন্ধ করলো, পাল্টা পদক্ষেপ হিসাবে বাংলাদেশ ও ভারতের ভিসা বন্ধ করলো। আর এই ভিসা বন্ধাবন্ধির খেলায় দুই দেশের সাধারণ মানুষ, জনগণ, ব্যবসায়ী সবাই কিন্তু বিপাকে ছিল। তো অবশেষে আপনার গতকালকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ, ভারতের নাগরিকদের। আর এটা ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আমরা যেটা দেখছি, প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার 3 দিনের মাথায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটা অগ্রগতি ঘটাইতে আপনার চেষ্টা করেছে। বাংলাদেশ হাই কমিশনের বরাতে ইন্ডিয়া টুডে লিখছে যে শুক্রবার সকাল থেকেই ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা বাংলাদেশ দিচ্ছে। আর বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হয় তারা শীঘ্রই বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা কার্যক্রম চালু করবে। অর্থাৎ বৃহস্পতিবার যখন ভারত ঘোষণা দিল, শুক্রবার আমরা আগেই নিজেরা করলাম। এখন এটা কি জনাব তারেক রহমান ভুল করলো না সঠিক করলো? সঠিক করছে ভাই। যারা এসব ডায়লগ বাজি মানে, এদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ধান্দার টাকা, এমনে টাকা হেমনে টাকা, ফান্ডের টাকা, এদের ভাই এই দেশ সেই দেশ, পাকিস্তান, বিভিন্ন সিঙ্গাপুর, ইউরোপ, আমেরিকা, বহুত দেশে হোল্ডিং এন্ড আছে। এরা ভারত না গেলেও কিছু যায় আসে না, ভারতের সাথে ব্যবসা বাণিজ্যদের কিছু হচ্ছে না, এদের ধান্দা হ্যালো, হ্যাঁ এটা আমার লোক, বা ওইখানে পাঠাইছে লোক, মাল পানি, এদের তো এগুলো সমস্যা নাই।
আমি বরাবরই বলি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা আমি বলছি যে বন্ধুত্বের সম্পর্কের জায়গাটা হবে উইথ অনার। আপনি আমার বড় উপকার করছেন, তার মানে এই না যে আপনি আমার কথা কথা বার দিবেন, ডিসঅ্যাডভান্টেজ নেবেন, সীমান্তে আমার মানুষ মারবেন, এগুলা করবেন, আমরা মাইনা নিব। নেভার নেভার। আমার যেটা ন্যায্য হিস্সা আমাকে দিতে হবে। বন্ধুত্বের জায়গাটা হবে সম্মানের সাথে, গোলামির দৃষ্টিতে না। যদি গোলামির দৃষ্টিতে হয় তখন এটা নিয়ে আমরা অবশ্যই প্রতিবাদ করব। এখন একটা প্রতিবেশী চাইলে আপনি বদলাইতে পারবেন না। ভারতের উপর বাংলাদেশ অনেক ক্ষেত্রে ডিপেন্ডেবল। যে বিদ্যুৎ আদানি যদি বন্ধ করে দেয়, পুরো বাংলাদেশ কান হয়ে থাকবে অর্ধেক দিন। আমরা বুঝতে হবে এগুলা আবেগী কথাবার্তা না। তো যাই হোক, আমার কাছে মনে হয় জনাব তারেক রহমান তিনি যেই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বাংলাদেশের পক্ষ থেকে পজিটিভ, খারাপ না। আমরা যেহেতু ভারত বৃহস্পতিবার বলছে যে তারা ভিসা শুরু করবে, তো জনাব তারেক রহমান শুক্রবার তিনি শুরু করছেন, বন্ধুত্বের জায়গা থেকে হাতটা আগ বাড়াইছেন। এখন দেখা যাক ভারত আসলে কবে থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়াটা সহজ করে। সময় বলে দিবে। পররাষ্ট্রনীতি হবে দেশের জন্য, পররাষ্ট্রনীতি হবে রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। বিএনপি এবং জামাত ইসলাম এই দুটি দলকে হুঁশিয়ার করছি, সাবধান করছি, সচেতন করছি। এগুলো সবকে আপনাদের দুপক্ষেরই ভালোর জন্য করছি। আপনার দুই পক্ষ 17 বছর আপনাদের কথায় যদি ধরি, কারণ আমরা আর বলতে চাই না, আপনাদের কথাই যদি ধরি যে আপনারা 17 বছর নির্যাতন, নিপীড়ন, অনেক কিছু সয়েছেন। এই 17 দিনও যায়নি, ভুলেই গেলেন, বেমালুম ভুলে গেলেন যে আপনারা একটি বড় সময়ের জন্য নিপীড়িত হয়েছেন এবং বঞ্চিত ছিলেন। এখন আপনারা কেউ কেউ ক্ষমতায় বসে, মন্ত্রীর চেয়ারে বসে, এমপির চেয়ারে বসে, আপনারা 17 বছর যাদের সাথে আপনারা চলেছেন একসাথে, যাদের সাথে আপনারা দুঃখ দুর্দশা সয়েছেন, পাশাপাশি থেকে আন্দোলন করেছেন, রাজপথে আপনারা দেখা যাচ্ছে যে মিছিল মিটিং করেছেন, সব কিছু বেমালুম ভুলে যাচ্ছেন আপনারা। এটি ঠিক নয়, এটি কোনোভাবেই ঠিক নয়। কারণ ভাই, রাজনীতি বলুন আর যাই বলুন, দিন শেষে বাংলাদেশটার জন্য আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদের নিজের জন্য, নিজের পরিবারের জন্য, আমাদের দেশের প্রজন্মের জন্য, আপনাদের সন্তানদের জন্য, আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য। আমরা এইসব নিয়েই তো চিন্তা করতে হবে। রাজনীতি সব কিছুতে মানায় না, সব কিছুতে রাজনীতি করা ঠিক না। রাজনীতি মানে কি? আমাদের দেশের রাজনীতি মানে হলো আমি আপনার পিঠে ছুরি মারবো, আপনি বুঝবেন না, আপনার বন্ধু হয়ে আমি আপনার পাশে আছি বলে যখন সুযোগ পাবো তখন আপনার পিঠে ছুরি মেরে আপনার ক্ষতি করে আমি যখন নিজে জয়ী হব, ওই জয়টাকে আমরা রাজনৈতিক জয় বলি। ডিসকাস্টিং। এটাকে জয় বলে না, এটাকে বলে পিঠে ছুরি আঘাত দিয়ে কারো বিশ্বাসকে ধ্বংস করা। আমরা এই ধরনের মানসিকতা থেকে অনেক অনেক ঊর্ধ্বে উঠতে হবে। প্লিজ, দেশের স্বার্থে প্রয়োজনে যে কোনো সংকটে সরকারি দল, বিরোধী দল বসবার মতো একটা লিঙ্ক থাকা উচিত, একটা সম্পর্ক থাকা উচিত। এতটা বেশি মুখ দেখা দেখি না করার যে সংস্কার শুরু হচ্ছে প্রথম থেকেই, এটি কাল হয়ে দাঁড়াবে এই দুটি দলের জন্যই। এই দুটি দল অপশক্তিকে, নিজেদের এই বিরোধিতা, নিজেদের বিরোধকে সামনে এনে অপশক্তিকে খুব প্রাকৃতিকভাবে ডেকে আনছি। এই ডেকে আনাটা যে কতটা ভয়ঙ্কর হবে নিজেদের জন্য, এটি এখন সময়ের ব্যাপার মাত্র। আরে ভাই, 2-1 বছর গেলেও তো মনে করতাম যে ঠিক আছে, এখন একটা তিক্ততা হয়েছে। 2 দিনও যায়নি। এই 2 দিন পরেই যখন এই দুটি দল মুখোমুখি এমনভাবে দাঁড়িয়েছে যাতে মনে হচ্ছে বহু বছর ধরে এই দুটি দল একে অপরের শত্রু হয়ে আসছে, এটি দেখবো বলে কখনোই ভাবিনি। একটা মেয়েকে দেখলাম গত পরশুদিন একটা মেয়েকে দেখলাম যে কি জামাত ইসলামকে নিষিদ্ধ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছে। এরকম পর্যায়ে আসবে? এরকম পর্যায়ে আসবার মতো এই মেয়েটা সাহস কোত্থেকে এলো? এই মেয়েটা কাদের ইন্ধনে এরকম সাংবাদিক সম্মেলন করবার মতো সাহস পেল? এই মেয়েটা কে? এই মেয়েটা আমাদের দেশে, সমাজের মধ্যে, আমি মেয়েদের স্বাধীনতা নিয়ে কোনো দিন আমি কখনোই আমি কথা বলি না। কারণ হল, মেয়েরা চায় যে যার মতো করে, যে যার যোগ্যতা নিয়ে চলবেই, এতে কোনো কিছু তাদেরকে আটকাতে পারবে না। মেয়েরা আমাদের সমাজের পুরুষ এবং নারীর মধ্যে অন্তত পক্ষে বাহিরে কাজের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কোনো সুযোগ নেই।
এখানে বাংলাদেশের একমাত্র বিনোদন পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কিছু কর্মযজ্ঞ দেখলে হাসি পায়, আবার একটু পর ভাবি কত নির্বোধ, কত বোকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন বার্তা পেয়ে বিএনপির লোকেরা পারলে উৎসব করে, আয়োজন করে উৎসব করে, কিন্তু এটা যে আদৌ শুভেচ্ছা বার্তা নাকি সতর্ক বার্তা আমি এখন পর্যন্ত উদ্ধার করতে পারি নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। যে চিঠি তিনি দিয়েছেন তার মূল বিষয়গুলা হুবহু আমি বাংলায় অনুবাদ করব। তার আগে একটা কথা বলে নিই, মিস্টার ট্রাম্প ডক্টর ইউনূসের যে দখল নাটক, অর্থাৎ 2024 সালের 5 আগস্ট একটা মেটিকুলাস অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি যে ক্ষমতা দখল করেছেন, সেখানে ডিপ স্টেট জড়িত ছিল, কারা কারা টাকা দিয়েছে, আইএসআই, সিআইএ, সকল কিছু, প্রত্যেকটা প্লট, প্রত্যেকটা নাটক, স্ক্রিপ্টের প্রত্যেকটা ডায়লগ ডোনাল্ড ট্রাম্প জানেন। জো বাইডেন, ওবামা, ক্লিন্টন ফাউন্ডেশন, এই যে তাদের একটা পশ্চিমাদের একটা বাণিজ্যিক জাহাজ, এই জাহাজে চড়ে যাদের মদদে ইউনূস বাংলাদেশে অপকর্ম ঘটিয়েছে তাদের সাজা একদিন না একদিন মার্কিন যুক্তরাষ্ট্রেই হবে। ট্রাম্প চাইলে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু দেশের স্বার্থে তিনি অনেক কিছু চেপে গিয়েছিলেন। তারপরেও কিন্তু তিনি সত্য প্রকাশে একবারের জন্য পিছপা হন নাই। আপনারা ব্যক্তিগতভাবে অনেকে ট্রাম্পকে পাগল বলতে পারেন, অনেকে উচ্ছৃঙ্খল বলতে পারেন, যাই বলেন না কেন, কিন্তু আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প যা যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্যই করেছে। ঠান্ডা মাথায় ভাবেন, বুঝে যাবেন। তারেক রহমানকে অভিনন্দনের মধ্য দিয়ে বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটাই তার দেশপ্রেম। যে যাই বলুক, এবার আমাদের স্বার্থ দেখার পালা। তবে তার আগে ও পরে যেসব প্রশ্নের জবাব ট্রাম্প, তারেক রহমান, বিএনপি, জামাত, ইউনূস এবং বাংলাদেশের জনগণ বিব্রত হবেন, সেসবের কি হবে? আসুন প্রথমে অভিনন্দন বার্তায় অনুবাদটি বাংলায় পড়ি। যেসব জায়গায় আপনার প্রশ্ন আসবে সেই বিষয়গুলা একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করবেন। অভিনন্দন বার্তার মূল অংশে যে অনুবাদ, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। আপনার মেয়াদ শুরু হওয়ার সাথে সাথে আমি আশা করি আপনি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আমাদের বাণিজ্য সম্পর্কের বিপুল গতি বজায় রাখতে আমাকে সহায়তা করবেন, যা আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণ বয়ে আনবে। আমি আরো আশা করি যে আপনি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো চূড়ান্ত করবার জন্য জোরালো পদক্ষেপ নেবেন, যা অবশেষে আপনার সামরিক বাহিনীকে উচ্চ প্রযুক্তি সম্পন্ন আমেরিকান নির্মিত সামগ্রী, যা বিশ্বের সেরা সংগ্রহের সুযোগ সৃষ্টি করে দেবে। অভিনন্দন বার্তায় মূল তাগিদগুলো ছিল ইতিহাসের সেরা নির্বাচন, সফল মেয়াদ কামনা করি, আপনার মেয়াদ শুরু হবার সাথে সাথে পারস্পরিক চুক্তি বাস্তবায়ন, প্রতিরক্ষা চুক্তিগুলো চূড়ান্ত করবার জন্য জোরালো পদক্ষেপ, আমেরিকান নির্মিত উচ্চ প্রযুক্তি সম্পন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহের সুযোগ। এখন প্রশ্ন হলো, তারেক রহমান কি আসমান থেকে পড়ে বলবেন যে এই চুক্তিগুলো ইউনূস করেছে, আমি করিনি? এই দায়ভার কি শুধু ইউনূসের দখলকৃত মেয়াদের? সেই আবদার যে টিকবে না, এটা তারেক রহমান খুব ভালো করে জানেন এবং শর্তের বেড়াজালে ও অঙ্গীকার করে বাংলাদেশে পা রেখেছেন তিনি এবং ক্ষমতায় বসেছেন তিনি সেটা জানেন। কেন, কোন কারণে এবং কোন অভিযোগে অভিযুক্ত হয়ে এই নির্বাচন ঐতিহাসিক হয়েছে তা শুধুমাত্র বাংলাদেশের মানুষ না, ট্রাম্প সহ বিশ্বের সবার কাছে একদম দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে। এছাড়াও বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামাত ইসলামী এই নির্বাচনকে বাংলাদেশের রাজনীতিতে জঘন্য এবং স্মরণকালের ভোট ডাকাতি হিসেবে অভিহিত করে বিএনপিকে অভিযুক্ত অলরেডি করে ফেলেছে। সমস্যা হইল, এটি করতে গিয়ে জামাতের নিজস্ব ভোট ডাকাতির যে প্রমাণ, সেটাও জামাত লুকাইতে পারে নাই। ইতিমধ্যে জামাত ও বিএনপি জোটের 4250টি ভোট ডাকাতির ভিডিও ক্লিপ বিশ্বের সকল মিডিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের সকল দূতাবাসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাই বলেন না কেন, এই যে সুপ্রিম কোর্ট যে পাল্টা শুল্ক যেটা আরোপ করেছিল বিভিন্ন দেশ ইচ্ছা মতন 20, 30, 40, 50, সেটা বাতিল করছে। বাতিল করার পর প্রচন্ড ভাবে খেপেছে ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তারা বলো এর বিপরীতে 10% করলো, এখন আবার 10% থেকে বৈশ্বিক শুল্ক সকল আমদানি পণ্যের উপর 15% করার ঘোষণা ট্রাম্পের। তারপর এটা কম। বাংলাদেশের উপরে ছিল এটা 19%, সর্বশেষ 1% কমানোর পর। এখন এই যদি 15% হয় তাহলে সুবিধা, আর যদি 10% থাকে তাহলে তো আরো সুবিধা। এখানে একটা আশার আলো দেখছে এবং অর্থনীতি ঘুরে। দর্শক শ্রোতা, আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।